সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, সকলকে স্বাগত জানাচ্ছি। সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, সকলকে স্বাগত জানাচ্ছি। সাতক্ষীরা চতুরাঙ্গ চারু কলা শিক্ষক এবং এই মুহূর্তে যারা সরাসরি অনলাইন থেকে দেখছেন এবং যারা অফলাইনে সরাসরি রয়েছেন, সকলকে স্বাগত জানিয়ে আজকের ক্লাসটি শুরু করছি। আপনারা জানেন, দীর্ঘদিন ধরে আমাদের জুম অ্যাপ সংক্রান্ত বিশেষ সমস্যা থাকার কারণে আমরা জুম অ্যাপে আপনাদেরকে যুক্ত করাতে পারিনি। আজ থেকে মোটামুটি ভাবে আপনাদের জুম অ্যাপে আপনারা যুক্ত হতে পারবেন ফর 40 মিনিটস এর জন্য। এর মধ্যে দেখতে পাচ্ছি আমরা সুশান্ত রায় রয়েছেন, জেসমিন খাতুন রয়েছেন আমাদের সাথে অনলাইন থেকে, কবিতা রয়েছেন আমাদের সাথে। আপনারা কি আমাকে শুনতে পাচ্ছেন? জেসমিন খাতুন, আমাকে শোনা যায়? জেসমিন খাতুন, আপনি কি আমাকে শুনতে পাচ্ছেন কিনা? কোনো কারণে হয়তো আমাকে শুনতে পাচ্ছেন না। আমরা মোটামুটি ক্লাস শুরু করি। আমাদের আজকে আলোচনার বিষয় থাকছে হচ্ছে কি ছিল যেন রুটিনে? রুটিনে কি ছিল? শেষ করেছিলাম শাপলা ফুল। আজকে আমরা শেষ করছি স্টিল লাইফ, এবং আপনাদের আজকে যে বিষয়টি পড়ানো হবে সেটি হলো শিল্প ও শিল্পের প্রকারভেদ নিয়ে। আপনি এর উপরে বসতে পারেন, টেবিলের উপরে বসতে পারেন, চেয়ারে বসে টেবিলে বসতে পারেন, ওখানে বসতে পারেন, তাও অসুবিধা নেই। আচ্ছা স্যার, শোনা যাচ্ছে? ঠিক আছে। তাহলে আমরা আজকে ড্রয়িং করবো, সেটা হলো দেখাচ্ছে খোলা যাবে না, আরো কিন্তু দেখা যাক কি ঠিক করা যাবে। আচ্ছা, তাহলে আমরা আজকে আলোচনা করবো হচ্ছে কি স্ত্রী লাইফ নিয়ে, তারপর শিল্প শিল্পের প্রকারভেদ নিয়ে পরে আলোচনা করছি। ক্লিয়ার আগে থেকে দেখলেন ভালো পাচ্ছিল। আচ্ছা, স্টিল লাইফ আঁকার আগে যে বিষয়গুলো আমাদের বুঝতে হবে সেটা হলো, স্টিল লাইফ আঁকার জন্য কিন্তু সবচেয়ে গুরুত্বপূর্ণ লাইন হচ্ছে দুইটা। একটা হচ্ছে আমরা ছবি আঁকার জন্য দুটো লাইন ব্যবহার করি। কি লাইন সেটা? একটা হচ্ছে হরাইজন্টাল লাইন ব্যবহার করি। হ্যাঁ, আমরা হরাইজন্টাল লাইন ব্যবহার করি আমরা এভাবে, আবার ভার্টিক্যাল লাইন ব্যবহার করি। হাতটাকে ফ্রি করার জন্য সবাই এভাবে নিয়মিত প্র্যাকটিস করার চেষ্টা করবেন। সমান্তরাল রেখে দেখুন, প্রত্যেকটা লাইন সমান্তরাল হবে এমন ভাব রেখে প্র্যাকটিস করার চেষ্টা করবেন। দেখবেন যে আস্তে আস্তে হাতটা প্রতিদিন লাইনটা প্রতিদিন প্র্যাকটিস করতে হবে। লাইনটা প্রতিদিন প্র্যাকটিস করলে তখন আপনার ছবি আঁকার জন্য হাতটা অনেক ভালোভাবে রেডি হবে। সেলাই প্র্যাকটিসের জন্য এই দুইটি লাইন প্র্যাকটিস করা খুব জরুরি। এই দুটি লাইন ভালো করে যদি প্র্যাকটিস করতে পারেন তাহলে আপনার সেলাই অত্যন্ত সুন্দর হবে। এখন দেখা যায় যে স্টিল লাইফ বলতে কি বোঝায়? স্টিল লাইফ, স্টিল অর্থ হচ্ছে জড়, আর লাইফ মানে হচ্ছে জীবন। জড় আর লাইফ অর্থ হচ্ছে জীবন। অর্থাৎ জড়ের মধ্যে জীবন সৃষ্টি করা, সেটা ব্যাপারটা ঠিক কেমন? যখন আমরা নতুন আঁকতে শিখি বা নতুন যদি কেউ আঁকতে শেখে, প্রথমে কিন্তু স্টিল লাইফ চর্চা করা উচিত নয়। আগে পাতা, তারপরে হচ্ছে সাধারণত ফুল ফল, হ্যাঁ, এসবগুলো বিষয়, এসব বিষয়গুলো আগে প্র্যাকটিস করার পরে হাতটা একটু মোটামুটি একটা শেপে আসলে তখন স্টিল লাইফ প্র্যাকটিস করা সবচেয়ে ভালো সিদ্ধান্ত।
আপনারা সবাই খাতা বের করেন, আমি যেটা করবো সেটা আমার সাথে সাথে সুন্দর করে করার চেষ্টা করবো। স্টিল লাইফের আলোচনায় আমরা যদি প্রথমেই দেখি যে আমরা বাসায় যে সকল বিষয়গুলো ব্যবহার করে থাকি, যেমন মগ, কাপ, তারপরে গ্লাস, হাঁড়ি পাতিল, সব বিষয়গুলো ব্যবহার করে থাকি। এগুলো সাধারণত ব্যবহার করার মাধ্যমে আমরা এই সকল অবজেক্টের সাথে আমরা পরিচিত আছি, যার কারণে এই অবজেক্ট গুলো আঁকলে খুবই সহজ হয়। যেমন ধরুন, আমরা যদি একটা মগ আঁকার চেষ্টা করি, তাই না? তাহলে আমরা একটা ওভাল শেপ আঁকলাম প্রথমে। ওভাল শেপটা আঁকার পর আমরা যেটা করলাম, এখান থেকে নিচের দিকে একটা লাইন নিয়ে আসলাম, এখান থেকে একটা লাইন নিয়ে আসলাম, নিয়ে এসে মোটামুটি এই একটা শেপ দিয়ে একটা মগ আঁকার চেষ্টা করলাম। এই যে। এখন এই যে মগটা আমি আঁকার চেষ্টা করেছি, এই যে মগটা আমি আঁকার চেষ্টা করেছি, দেখুন এই মগটা সাধারণত যখন আমি একটা সিস্টেম অনুযায়ী আঁকার চেষ্টা করবো, এটা আমি মোটামুটি একটা শেপ দিয়ে এভাবে করেছি। যদি আমি এটাকে খুব সুন্দর শেপ দিয়ে আঁকার চেষ্টা করি, তখন কিভাবে করতে হবে? দেখুন, প্রথমে আগে একটা এরকম টি শেপ আঁকতে হবে সহজে আঁকার জন্য। সহজে আঁকাতে লাইনের মানে স্পিড গুলো ফলো করতে হবে। রেখা কিভাবে সফট করে দিচ্ছি সেটা খেয়াল করতে হবে, টানতে টানতে দিচ্ছি কিরকম ভাবে সেটা খেয়াল করতে হবে। এখন টি আকৃতি শেপ একটা আঁকার চেষ্টা করলাম। এবার এতে করে কি হবে? এতে করে দুইটা উম, লাভ আছে। একটা হচ্ছে ওভাল, ওভাল যে শেপটা, এই শেপটা নির্দিষ্ট একটা শেপের মধ্যে থাকছে। এই যে নির্দিষ্ট একটা শেপের মধ্যে থাকলো, এই যে নির্দিষ্ট শেপের মধ্যে থাকলো। আবার আমি ঠিক এখান থেকে কতটুকু নিতে আসবো সেটাও কিন্তু আমার একটা নির্দিষ্ট শেপের মধ্যে থাকলো। বা এখান থেকে আমি একটা চতুর্ভুজ যদি আঁকার চেষ্টা করি, যে এ সাইড থেকে যতটুকু আসলাম আর এ সাইড থেকে ঠিক ততটুকুই আসলাম। অর্থাৎ এই রেখা থেকে এই রেখার দূরত্ব যতটুকু, এই রেখা থেকে এই রেখার দূরত্ব অতটুকু। এতে করে কি হলো? এতে করে আমার ওই অবজেক্টটার যে মূল শেপ, সেই শেপটা কিন্তু আমার সুন্দরভাবে আয়ত্তে চলে আসবে সহজে। কিন্তু যখন আপনি এরকম ভাবে করতে যাবেন, একবারে করতে যাবেন, তখন কিন্তু ওই শেপটা আসবে না। কারণ এটা আসবে কাদের? যাদের হাত একটু ভালো, যারা অনেকদিন থেকে ড্রয়িং করছে, তাদের ক্ষেত্রে এটা সহজ। কিন্তু আপনার ক্ষেত্রে কিন্তু বা আপনাদের ক্ষেত্রে এটা কঠিন। ধরুন ভাইবা বোর্ডে আপনাকে বলা হলো আপনি স্টিল লাইফ বলতে কি বোঝেন, কোন একটি স্টিল লাইফ কম্পোজিশন করে দেখান। যদি বলে কোন একটি স্টিল লাইফ কম্পোজিশন করে দেখান, সেই ক্ষেত্রে এক বা একাধিক অবজেক্ট আনতে হবে। আর যদি বলা হয় যে আপনি কোনো স্টিল লাইফে যে কোনো একটা অবজেক্ট আপনি ড্রয়িং করে দেখান, তখন আপনি কি করবেন? তখন আপনি যেটা কাপ, মগ, জগ ইত্যাদি যে কোনো একটা বিষয় এঁকে দেখাতে পারেন। হুম। আর পেন্সিল কোনোভাবে ছোট নেওয়া যাবে না, অনেকে পেন্সিল ছোট নিয়েছেন। পেন্সিল একটা জিনিস মাথায় রাখবেন, সেটা হচ্ছে এই যে অংশ, পেন্সিল কিন্তু কোনোভাবে এই অংশের নিচে যাবে না। যদি যায় তাহলে কিন্তু সেটা কাজ করার জন্য উপযুক্ত নয়। আর পেন্সিলের এক ধরনের হোল্ডার পাওয়া যায়, যদি ছোট হয়ে যায় সেই হোল্ডার ব্যবহার করে কাজ করতে হবে। তাহলে একদম শেষ মাথা পর্যন্ত কাজ করা যাবে। দেখুন আমি এটা নিয়েছি একটা 4B পেন্সিল। হুম। আর ছবি আঁকার জন্য সবচেয়ে মানে উপযোগী এবং ভালো পেন্সিল হলো কি? 4B পেন্সিল, তাই না? এই যে এখান থেকে আমি শেপ দিয়ে, তার কাছে কাটার আছে, কাটার দেন তো আমাকে একটু। এটা দেখতে পাচ্ছেন? আমরা সাধারণত কাজ করার সময় এন্ট্রি কাটার দিয়ে কাজ করতে হবে। হ্যাঁ, এন্ট্রি কাটার যেটা আছে সেটা দিয়ে এটা করলে ভালো হয়।
দেখুন, দেখুন লাইট আর হলো শেড, একটা লাইনে এর মধ্যে, এই লাইনের মধ্যে লাইট লাইট আর শেডটা বুঝতে হবে কিভাবে সেটা। দেখুন, যখন যদি আমাদের এই সাইড থেকে লাইটটা পড়ে, তাহলে আমার কিন্তু এই দুইটা সাইড হচ্ছে লাইট হবে, এই সাইডটা ডার্ক হবে। ঠিক যেমন বক্ররেখাকে যদি আমরা দেখি, বক্ররেখা ধরুন এটা সিম্পল একটা লাইন, কিন্তু এই লাইনকে এখানে ডার্ক করে, এখানে লাইট, আবার এখানে ডার্ক করে, আবার এখানে ডার্ক করে, দেখুন এই 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 কিন্তু একটা সাধারণ লাইন যদি আমরা আঁকার চেষ্টা করি তখন কিন্তু এরকম হবে এই। কিন্তু যদি একটু সুন্দর করে রিদম ব্যবহার করে আমরা এটাকে আলো ছায়া ব্যবহার করে সুন্দর আঁকতে যাই, তখন কিন্তু এমন হবে। হুম, এইটা এই লাইনটার কথা বলছি। তাহলে কি হলো, এই সাইডটা ডার্ক হচ্ছে আবার, ওই সাইডটা আবার লাইট হচ্ছে। আমি কিছু লাইন উপর থেকে টেনে দিতে পারি এর ক্যারেক্টার টোন বা ক্যারেক্টার গুলো সুন্দর করে বোঝার জন্য। আসলে ডিটেলটা পরে করতে হবে, আগে শেপটা দিয়ে নিই। দেখুন এখান থেকে এবার কাপের যে মগের যে হাতল থাকে, সেই হাতলটা যদি আমরা আঁকার চেষ্টা করি, তাহলে আমরা দেখবো এই যে সিম্পল একটা লাইন দিয়ে নিয়েছি না। এবার এখানে কি করবো দেখেন, এখান থেকে ডার্ক করে ছেড়ে দিয়েছি, আবার এখান থেকে ডার্ক করে এই ছেড়ে দিলাম। হুম, এই ছেড়ে দিলাম, এখান থেকে নিয়ে উপর থেকে ঘুরায় এই দিলাম। এই লাইনটা কিন্তু তুলনামূলক কি হবে, ডার্ক হবে, ভিতরের লাইনটা ডার্ক হবে, বাইরের লাইনটা লাইট হবে। এই, হ্যাঁ, এই। তাহলে এতে করে আমরা কি দেখলাম, এবার এটাকে একটু ডাবল করে দিলাম। এখানে কিছু টোন ব্যবহার করে আমরা ভিতরের অংশটা বুঝিয়ে দিলাম। এতে করে দেখা যায় যে আমরা মগটা এঁকে ফেলেছি। স্টিল লাইফে আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় হলো, দেখতে পাচ্ছি এখন অনেকে যুক্ত হয়েছেন, খুব সুন্দর, ভেরি গুড।
আচ্ছা, তাহলে আমরা কিন্তু একটা কি করে ফেললাম, একটা মগ এঁকে ফেললাম, যে মগের একটা ছোট ডিজাইন দিতে চাই। এই যে এখানে একটা ডিজাইনও করে দিলাম। এবার এই যে মগটা আমি আঁকলাম, এই মগের একটা শেড কিন্তু ভূমিতে পড়বে। এখন এই শেডটা কিভাবে পড়বে, যদি এই শেডটা দেখানোর আগে আমাদের আর কিছু ছোট্ট বিষয় আমাদের বুঝতে হবে। সেটি হচ্ছে, ছোট্ট বিষয়টা এখান থেকে একটা কাজটা একটু কমপ্লিট করে দিই, এটা খুব খারাপ দেখা যাচ্ছে। দেখুন, এই শেডটা বোঝার আগে যে সে বুঝতে হবে যে এই যে ডিজাইনটা করেছি বা এই যে মগটা আছে, এর নির্দিষ্ট শেড কিন্তু নিচে পড়বে। সেই ক্ষেত্রে আমাদের কি বুঝতে হয়, একটা বেলুন আঁকতে হবে আগে। একটা বেলুন আকৃতি শেপ যদি আমরা এখানে আঁকার চেষ্টা করি, তাহলে আমরা বুঝতে পারবো যে আলোচনাটা কিভাবে দিতে হবে। ভূমির উপর যে শেডটা পড়ে সেটা, এই যে শেপটা এঁকেছি না, এখন ধরেন এই শেপটা সরাসরি আমি কি করব, এই ছায়াটা ফেলবো হচ্ছে আমি বাম সাইড। যদি লাইটটা আমার এদিক থেকে থাকে, এদিক থেকে থাকে, তাহলে শেডটা সরাসরি কি পড়বে, এখান থেকে পড়বে। আর এটা সম্পূর্ণ নির্ভর করে দূরত্বের উপরে। লাইট যখন এরকম জায়গায় থাকবে, ধরুন এখানে সূর্য রয়েছে, ধরে নিলাম এখানে সূর্য, আর এইটা এখানে, তখন কি হবে, এখান থেকে শেডটা পড়বে এই একটা পড়লো তো, আর এখান থেকে একটা পড়বে এই যে। তাহলে কি হলো, দূরত্ব এই পর্যন্ত যাবে, এই। তখন দেখা যায়, আচ্ছা, তাহলে কি হলো, এই যে এখানে রেখেছি তার মানে হচ্ছে আর সাইডটা কিন্তু আমার এই পর্যন্ত পড়বে। আর এই সাইডটা যখন এরকম ভাবে পড়বে, তখন সাইডে আমরা নির্দিষ্ট একটু কোণ দিয়ে বা ডায়াগোনাল লাইন যেটাকে আমরা বলি, অথবা ক্রস লাইন যেটাকে বলি, আমরা সেটা দিয়ে এভাবে করে এরকম করে নিচের দিকে শেপটা এভাবে দিই। এই দেখো। এখন তাহলে এর শেপটা কেমন হবে, ঠিক একইভাবে আমরা এখান থেকে নিয়ে এই জায়গা থেকে, এখান থেকে সোজা এভাবে নিয়ে, এখান থেকে সোজা এভাবে নিয়ে এইভাবে আমরা নির্দিষ্ট আলোটাকে ভেবে নিয়েছি যে কত কাছে বা দূরে, ভেবে নিয়ে আমরা মোটামুটি ভাবে এভাবে করেছি। সবসময় তো আলো ছায়া নিয়ে এবার ছায়া বা আলো দেখাতে হবে এরকমটা নয়। আপনি এভাবেও কিন্তু শেডটা দিয়ে দিতে পারবেন। এই দিয়ে দিলাম, ঠিক আছে, এই দিয়ে। এই কিন্তু ছায়াটা এখানে পড়েছে, তবে এইগুলো আসলে
যখন আমরা স্কেচ করব তখন দেওয়াটা জরুরি, কিন্তু যখন ড্রয়িং করবেন তখন শুধুমাত্র এটুকু দিলেই হবে। এই এই শেষ, এই দিয়ে ছেড়ে দেবেন, এই দিয়ে ছেড়ে দেবেন, এতটুকু করলেই হবে। এই এরকম রেখা দিয়ে এরকম ছেড়ে দিলে হবে। আচ্ছা, এবার যদি আমরা এটা কিন্তু যে কোনো অবজেক্ট আমরা দেখানোর চেষ্টা করেছি। যদি একটা মগ দেখানো, এটা তো মগ দেখালাম তাই না, একটা কাপ কেমন হবে, কাপ যদি আমরা আঁকার চেষ্টা করি, ঠিক একইভাবে আমরা একটা ওভার একে যদি মনে করি যে মাঝখানে টি দিয়ে নেব তাও নিতে পারি, অথবা আগেও টি দিয়ে নিতে পারি। এটা সম্পূর্ণ ডিপেন্ড করে একজন শিক্ষার্থী বা যে শিখছে বা যে আঁকছে তার দক্ষতার উপর। এখান থেকে আমরা এমন করে দিলাম, এই সাইডটা একটু গোলাকার করে আমরা এই সাইডটা এমন করে দিলাম। ঘুরে এখান থেকে নিয়ে আসলাম। এই যে একটা কাপের মোটামুটি শেপ এঁকেছি, এখান থেকে আর একটু বাইরে গেলে ভালো হতো, একটু যেন ছোট হয়ে গেছে মনে হচ্ছে, বাইরে গেলে ভালো হয়। ক্যামেরায় দেখা যাচ্ছে যে এক সাইড ছোট হয়ে গেছে, সত্যি ছোট হয়ে গেছে এক সাইড। এরকম জায়গা দিয়ে আসলে মানানসই হবে, হ্যাঁ। মানে এটা আমি এক সাইডে বসে আছি, তো এক সাইডে বসে আসলে এটা বোঝা যাচ্ছে না খুব ভালোভাবে, বুঝতেই হলো। দেখেছেন? এবার এইখানটা হাতলটা দিয়ে দিতে হবে, ঠিক যেরকম করে আমরা মগে দিয়েছিলাম। একইভাবে নিয়ে এভাবে। এই এবার এটা যেহেতু গোলাকার একটা বস্তু, এই জন্য শেপটাও কিন্তু এরকমভাবে গোলাকার হয়। ঠিক আছে, এরকম টাইপের হবে। এরকম টাইপের হবে আলোচনাটা। তো এভাবে কিন্তু সাধারণত স্কুল লাইফের ছোট ছোট অবজেক্ট গুলো এভাবে এঁকে ফেলা যায়। হুম। যদি আপনারা এভাবে সুন্দর করে করতে না পারেন, যদি এই যেরকম কাজটা হয়েছে আমার, সেটা হচ্ছে এখান থেকে দূরত্বটা আমি কিন্তু কম বেশি এখানে একটু বুঝতে ভুল করেছি, যার কারণে আমার এখানে বুঝতে হয়েছে। যদি এরকম হয় তখন কি করবেন, তখন একটু মাঝখান থেকে একটু রেখা দিয়ে নিলেন বা এখান থেকে রেখা দিয়ে নিলেন। হ্যাঁ, এরকম করে করলে আরো সুবিধা হয় বেশি, আরো সহজে করতে পারে, লাইনগুলো একটু স্পষ্ট করলেন। ঠিক আছে। আর এই যে শেপটা এঁকেছি এটা তো এমনি এঁকেছিলাম, কিন্তু এর আগে কি করতে হবে, মাঝখান থেকে লাইন দিয়ে নিতে হবে যে কোনো শেপ আঁকার আগে। স্লাইডের যে কোনো বিষয় আঁকার আগে অবশ্যই মাঝখানে একটা উলম্ব রেখা দিয়ে নেবেন। নেয়ার পরে আহ, তারপরে তাই আপনারা যে কাজটা করবেন সেটা হচ্ছে কি, দুই সাইডে রেখা দিয়ে নেবেন, দিয়ে নিলে দুই সাইডে রেখা দিয়ে নিলে সহজে করে ফেলতে পারবেন। হুম, এই হচ্ছে বিষয়। আর লাইন বেশি
থাক, কোনো অসুবিধা নেই, এখান থেকে লাইন বেশি থাকলো বা এখান থেকে বেশি থাকলো, এখান থেকে বড় থাকলো, এটা কোনো ব্যাপার না। এই সাপোর্টিং লাইনগুলো ইচ্ছা মতো বড় ছোট করা যাবে, কোনো সমস্যা নেই। ঠিক আছে, এই হচ্ছে বিষয়। এবার যদি স্টিল লাইফ কম্পোজিশন পড়ে, তখন কি করবেন? স্টিল লাইফ কম্পোজিশন যদি পড়ে, সেই ক্ষেত্রে বাজে কথা এখন 43, আচ্ছা। দেখুন, স্টিল লাইফ কম্পোজিশন যদি পড়ে সেই ক্ষেত্রে এখানে তো আমার কোনো দেখার মতো কোনো বস্তু নেই, আমি আমার মতন করে আঁকার চেষ্টা করছি, একটু দেখুন। ধর আমি একটা ফুলদানি আঁকবো, আমি ছোট স্পেস নিলাম, ছোট স্পেস নিয়ে একটা ফুলদানি আঁকছি। আঁকা দেখে নেন, দেখুন না, একসাথে যদি না পারেন দেখে নেন। এই যে একটা ফুলদানি আঁকবো, এখান থেকে একটা হালকা করে দিই। এবার কি করব? আমি চাচ্ছি যে এখান থেকে এক লাইন আমি এখান থেকে দিয়ে নেবো। এতে করে আমার কি হবে সেটা আমি দেখাচ্ছি। ধরুন এখান থেকে আবার একটা লাইন টানলাম, বলতে পারেন স্যার এই লাইনগুলো তো অপ্রয়োজনীয়, কেন খাওয়া পাঠানোর দরকার, আমি একবার রেখে গেলাম। কিন্তু দেখুন, এই লাইনগুলো যদি না টানেন তাহলে কিন্তু মাঝখানের যে শেপ, এই শেপটা আপনি সুন্দরভাবে আনতে পারবেন না। এই দেখুন, যদি আমি এই টোটালটা না ডিভিশন না দিতাম তাহলে কিন্তু এটা ছোট বড় হয়ে যেত। এই ছোট বড়টা যখন হয়ে যাবে তখন কিন্তু আপনার স্টিল লাইফের যে লাইফ, যে ব্যাপারটা, যে জড় জীবন, ওই জড় জীবনের ব্যাপারটা কিন্তু ক্লিয়ার হচ্ছে না। হুম। একটা জীবন্ত করে ছবি, জীবন্ত করে আঁকা। হ্যাঁ, তো এরপরে কি হবে, এখান থেকে আপনি বেশি করে নিয়ে এখান থেকে আপন করতে পারবেন, এই শেপ দিলেন, এখান থেকে শেপ দিয়ে বেশি নিয়ে আসলেন, আবার এখান থেকে শেপ দিয়ে একই রকম, যদি মনে করেন যে এখানে লাইন দিয়ে নেবেন, লাইন দিয়ে এখান থেকে স্পেসটা একটু স্পেস